আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আমরা সবাই জানি গভীর জলের মাছ লাফায় কম। তারা শান্ত থাকেন, তারা পরিবেশ পরিস্থিতি বোঝার চেষ্টা করেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেন। বাস্তবতা সেটাই বলে। রাজনীতি রাজনীতি হুটহাট করে কিছু হয় না, তাড়াহুড়ো করে কিছু হয় না। অবশ্য প্রকাশ্যে যে কর্মকাণ্ডগুলো আমরা ঘটতে দেখি বাংলাদেশের রাজনীতিতে, সেগুলো দেখে মনে হয় যে হঠাৎ করেই তো ঘটলো, কিন্তু হঠাৎ করে না। এটা অনেক দিন ধরে ঘটতে 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 একটা সময় প্রকাশ হয়ে যায়, বহিঃপ্রকাশ ঘটে, প্রকাশ্যে ঘটনা ঘটতে থাকে এবং চূড়ান্ত ফল লাভ করে। তখনই আমরা বলি যে হঠাৎ করে তো এই কর্মটা ঘটে গেল। দেখেন, বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের সাথে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা এই বর্তমান সরকার যখন 17ই ফেব্রুয়ারি শপথ নিলেন, তখন থেকেই একটা বিশ্বাস ছিল, একটা ধারণা ছিল যে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্কটা অন্তত একটু হলেও উন্নত হবে। কারণ ডক্টর ইউনূসের আমলে সম্পর্কটা যেভাবে ছিল সেইভাবে সম্পর্কটা থাকবে না। ডক্টর ইউনূসের পক্ষ থেকে চেষ্টা করা হয় নাই, ভারতের পক্ষ থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছিল রাজনৈতিক এবং গণতান্ত্রিক সরকার ছাড়া সম্পর্ক ভালো হওয়ার কোনো লক্ষণ নাই। এ কথাগুলো বলা হয়েছিল। এখন যখন বর্তমান সরকার আসলো, বর্তমান সরকারের কাছে ভারত কিন্তু বারবার নানান বিষয়ে নানানভাবে চেষ্টা করেছে একটা সুসম্পর্ক গড়ার জন্য। বর্তমান সরকারও চেষ্টা করেছেন, কিন্তু এইখানে যে রাজনৈতিক খেলাটা চলেছে সেইটা কেন জানি আমাদের বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠীরা বুঝতেই পারলেন না। এটা আমার কাছে মনে হলো যে আমি সম্পর্কের হাত বাড়িয়ে দেব, আমি ভালো সম্পর্ক করার জন্য হাত বাড়িয়ে দেব, তোমরা যেন সেই হাতটা না ধরো, তোমরা যেন সহযোগিতার হাতটা না বাড়িয়ে দাও, এটাই চাওয়া। এই জন্য যা করতে হয় তাই আমার মনে হয় ভারত সেটাই করেছেন। একদিকে সম্পর্ক ভালো করতে চাওয়া, অপরদিকে শেখ হাসিনাকে বক্তব্য দিতে দেওয়া। এখন যাই হোক, সেই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করতে যাই, অন্যদিকে আলোচনা চলে যেতে পারে এবং দীর্ঘায়িত হতে পারে আলোচনাটি। আমি আলোচনাটি যতটুকু সম্ভব সংক্ষিপ্ত করতে চাই। দেখেন, এটা এখন স্পষ্ট, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ভারত সফর যাচ্ছেন না। এখন এই বিষয়টা বাংলাদেশের মিডিয়াতে যেমন করে প্রচার হচ্ছে, ভারতের মিডিয়াতেও সেমন করে প্রচার হচ্ছে এবং আন্তর্জাতিক মিডিয়াগুলোতে সেরকমভাবেই প্রচার হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ভারত এই বিষয়টা যেভাবে তুলে ধরতেছে, সেটা সত্যিকার অর্থে আমি আমার ছোট বিদ্যা বুদ্ধি এবং যুক্তি অনুযায়ী যতটুকু বুঝি, বর্তমান বাংলাদেশ সরকারের জন্য বুমেরাং হবে। অতি অল্প সময়ের মধ্যে প্রকাশ্য ঘটনা হয়তো আমরা দেখতে পাবো, এরকম এরকম আশঙ্কা বা এরকম অনুমান ধারণা এখন সবাই অনেকেই করতেছেন। আলোচনাগুলো শোনেন। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব তারা মুখ খুলতে শুরু করতেছেন এবং করেছেন অলরেডি। আমি একজনের বক্তব্য থেকে একটু বোঝার চেষ্টা করব। তিনি হলেন ভারতের সাবেক হাই কমিশনার বীণা সিকরি। তিনি কিছু কথা বলছেন এই বর্তমান সময়ের ভারত বাংলাদেশে, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরকে কেন্দ্র করে যে ঘটনা ঘটলো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে। তার সেই বক্তব্যটি শোনার পরে আমার কাছে মনে হলো যে এটা দেশের জন্য বলবো না, কিন্তু বর্তমান দেশে যারা সরকার আছেন তাদের জন্য মোটেও সুবিধাজনক হবে বলে আমার মনে হয় না। চাইলে আপনারা নিউজটা পড়ে নিতে পারেন। তারেক রহমানের সফর নিয়ে ঢাকার সত্য রূঢ় ও অহংকারী বীণা সিকরি। তিনি ঠিক কি বলেছেন? তিনি বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরকে কেন্দ্র করে যে শর্ত জড়িয়ে দেওয়া হয়েছে, সেই শর্তটা অত্যন্ত রূঢ় এবং অহংকারী একটা শর্ত। অহংকারী শব্দটা সেখানে ব্যবহার করা হয়েছে এবং এই যে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা, তিনি যে দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টে যে একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে একটা বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতিটা তো বাংলাদেশের মানুষই সমালোচনা করেছেন। সেই বিবৃতি সম্পর্কে ভারতের সাবেক হাই কমিশনার বলতেছেন যে এটা আন্তর্জাতিক কূটনীতিতে অনভিপ্রেত। আপনি ভাবুন। এবং এই যে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর, এই সফরটা যে গুরুত্বপূর্ণ, এই সম্পর্কে ঢাকার আন্তরিকতার যে অভাব আছে এটাই ফুটে উঠেছে।
এই যে কথাগুলো বলতে শুরু করতেছে ভারতের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাবেক হাই কমিশনার, গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব, তিনিও মুখ খুলেছেন, কথা বলেছেন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য। এই মন্তব্যগুলোকে আপনি উপেক্ষা করতে পারেন? আপনি একদিকে তাদের সাথে অহংকারী করবেন, তাদেরকে বলবেন এইটা করলে এটা করব, এইটা করলে এটা করব, মানে আপনি নানান শর্ত দেবেন, যে শর্তগুলো আদৌ কূটনৈতিক চ্যানেলে ওগুলো চলে কি না। যদি না চলে তাহলে আপনি একদিকে এরকম শর্ত দিবেন, অহংকারী ভাব দেখাবেন, আপনি আবার বলবেন যে ওই যে শেখ হাসিনা যে একটা পাইপলাইন দিয়ে গেছে, সেই পাইপলাইনে আমাদেরকে 90 লক্ষ মেট্রিক আপনারা টন দেন, তেল দেন, আমাদের আলু দেন, পেঁয়াজ দেন, মরিচ দেন, মশলা দেন, এই কথাগুলো বলবেন। কিন্তু এগুলো কি একসাথে চলতে পারে? মানে বাস্তবতা দেখেন, আপনি যেভাবেই বলেন না কেন, এই বাংলাদেশের রাজনীতি দুইটা খণ্ডে বিভক্ত, আওয়ামী বিরোধী এবং ভারত বিরোধী। আওয়ামী বিরোধী মানে ভারত বিরোধী, আওয়ামী লীগের পক্ষে এবং ভারত বিরোধী, আওয়ামী লীগের বিপক্ষে। বাস্তবতা দেখেন, এখন বিরোধিতা করতেই হবে বলে, মানে করবেন বলেই করতেছেন, বা করতেই হবে বলে করতেছেন, কিন্তু সেটা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তো এইভাবে রাষ্ট্রকে বিপদের মুখে ফেলে দেওয়াটা ঠিক না। আজকে যদি আদানি বিদ্যুৎ না দেয় কি হবে দেশে? এমনি তো বিদ্যুতের যা হাহাকার। এই যে ডিজেল সহায়তা, তারা সহায়তা না, আমরা টাকা দিয়ে কিনতেছি, কিন্তু বাস্তবতা দেখেন কোথায় পাবেন? আর কোথায় পাবেন? এই যে তারা এই সহযোগিতা করতেছে, এই সহযোগিতাটা যদি বন্ধ হয়ে যায়, এই যে পেঁয়াজ, এই যে মরিচ, এগুলো যদি আসা বন্ধ হয়ে যায়, 500-700 টাকা কেজি খাওয়া লাগবে। আপনি ভাবুন, মানে এই সামগ্রিক বিষয়গুলো দেখে যেভাবে ভারত নাড়াচাড়া দিচ্ছেন এবং তারা যেভাবে মানে এই বিষয়টা হাইলাইট করতেছেন তাদের মতো করে, সেগুলো দেখে আমার মনে হয়েছে যে ভারত এটাই বোধহয় চেয়েছিল যে এরকমভাবে করা হোক, তারা যেন না আসে এবং বিভিন্ন দিক যেন তুলে ধরে, সেগুলো আন্তর্জাতিকভাবে ফুটে উঠবে এবং বলবে যে আমাদের তো করার কিছু নেই, আমরা তো চেষ্টা করেছি। বাস্তবতা দেখেন, বাংলাদেশের পক্ষ থেকে বলা হইতেছে যে ভারতের সাথে আমরা সম্পর্ক নষ্ট করতে চাই না তিস্তা চুক্তির মাধ্যমে। তার মানে তাদেরকে এই একদিকে সম্পর্ক, মানে এখানে আমার মনে হয় যে রাজনৈতিক একটা কি বলে অন্তরালে একটা কোনো খেলা চলতেছে, এরকম একটা বিষয় আমার মনে হয়। কেন? যে মিডিয়াতে যেভাবে প্রচার হচ্ছে, কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়রা যে কথা বলতেছেন, সেই কথার সাথে মিডিয়ার কথার সকল কিছুর মিল খুঁজে আবার পাওয়া যাচ্ছে না। আর ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী ব্যবসায়ীদের যে সে সংবাদের সম্মেলনের ওই জায়গায় গিয়ে তিনি যে বক্তব্যটা দিলেন, সেখানে তিনি যেভাবে কথাগুলো বললেন হাসি মুখে, সেইগুলো শুনে মনে হয় যে একটু টানাপোড়েন চলতেছে। বাস্তবতা কিন্তু বাংলার রাজনীতি, বাংলায় ক্ষমতায় থাকা, প্রতিবেশী তো পাল্টানো যায় না, প্রতিবেশী কখনোই পাল্টানো যায় না। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক করতে হয়, তাও আবার সে যদি হয় ধনী এবং সহযোগিতা তিনি করেন, তিনি অল্প মূল্যে অনেক আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করে থাকেন। এই যে পানি বন্টন চুক্তি, সেই চুক্তিটা তো আবার নতুন করে রিনিউ করতে হবে, আবার আলোচনায় বসতে হবে, কিভাবে হবে। মানে এখানে তিনি যে কথাটা শেষে বলছেন যে এই যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের গুরুত্ব, সেই গুরুত্ব সম্পর্কে ঢাকার আন্তর্জাতিকতার অভাব আছে, সেটাই ফুটে উঠছে। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? যে হয়তোবা বর্তমান সরকারকে মিসগাইড করা হয়েছে, নয়তোবা তারা তাদের প্ল্যান মোতাবেক এগোচ্ছেন, আমি জানি না, বলতে পারি না। তবে এইটা আমি মনে করি যেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের এগুলো অভ্যস্ত, বাংলাদেশের মানুষ অভ্যস্ত হয়ে গেছে, এগুলো নতুন করে বলার কিছু নাই। কিন্তু সরকারের জন্য একেবারে এই বিষয়গুলো হিতে বিপরীত এরকম একটা পরিস্থিতির দিকে যাবে বলে রাজনৈতিক বিশ্লেষকগণ কিন্তু মনে করতেছেন। বাস্তবতা। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।